হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো গল্পটা শুরু করা যাক এক ভাদ্র মাসের দুপুরবেলা থেকে। নাম অম্লান, বয়স ২৮। পেশা সেটা নিশ্চিত করে বলা মুশকিল। বাবা মা মারা যাবার পর থেকে সে বাড়ির জমি জমা আর পুরনো বাড়িটা নিয়েই আছে। মানে পুড়ে থাকা জমি বিক্রি করে যা পায় তাতেই চলে। আর বাড়িটা একেবারে গায়ের একেবারে প্রান্তে, প্রায় জঙ্গলের কোল ঘেঁষে। গায়ের লোকেরা ওই বাড়ির পাশ দিয়ে সন্ধ্যার পর তো দূরের কথা, দুপুরবেলাও খুব একটা যায় না, কারণ বাড়ির ঠিক পেছন দিকটায় আছে এক পুকুর। নাম তার কালির ডোবা। নাম শুনে বোধহয় বুঝে গেছো ব্যাপারটা কি, কিন্তু অম্লান, ওর কাছে এসব ব্যাপার ছিল গায়ে গায়ে কত গল্প টাইপের। ও বলতো লোকেরা বাড়ি ফেলে চলে গেছে, পুকুরটাও পড়ে আছে, এত জায়গা অথচ কেউ ব্যবহার করে না। সিস্টেমটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, সিস্টেম ক্লিয়ার করার বুদ্ধিটা ওর মাথায় এলো কিভাবে সেটাই বলি। ওই পুকুরটা ছিল অনেক বড়। একপাশে ওদের পরিত্যক্ত বাড়ি, আর ৩ দিকে ঘন বাঁশবন আর পুরনো বটগাছ। পুকুরের জল এতটাই কালো যে দুপুরে রোদ পড়লেও জলে আলো ঢোকে না, দেখলেই গা শিউরে ওঠে। কিন্তু অম্লান দেখল সেই জায়গায় একটা বিশাল ইকো ট্যুরিজম প্রজেক্টের সম্ভাবনা। ওর প্ল্যান ছিল পুকুরটা পরিষ্কার করে চারপাশে বসার জায়গা বানিয়ে নাম দেওয়া হবে শান্তিধাম। মাছ চাষ হবে নৌকা বিহারের ব্যবস্থা। গায়ের মোড়ল থেকে শুরু করে বুড়ো বুড়িরা সবাই বারণ করল, ওরে বাবা, ওই ডোবায় কেউ যায় না, সেখানে সাপে খোপে ভরা, তার উপর আছে অমঙ্গল। কালী ঠাকুর ওই পুকুরে স্নান করতেন, তাই জল কালো, সেখানে কে কখন কি দেখেছে কে জানে। অম্লান কিন্তু তাতে এক কান না দিয়ে হাসল, বলল, কালী ঠাকুর যদি সত্যিই স্নান করতেন তাহলে তো পবিত্র জায়গা, পুণ্যের জায়গা, তোমরা সব ভয় পেয়ে যাও কেন? চলো একদিন দেখা যাক কত বড় ভূত। ওর এই বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাস দেখে গায়ের কেউ কেউ হেসে উড়িয়ে দিলেও কেউ কেউ শুধু দীর্ঘশ্বাস ফেলে বাড়ি চলে গেল, কারণ তারা জানে এই পুকুরের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। ৫০ বছর আগের কথা। তখন এই পুকুরের ধারেই ছিল এক জমিদারের বাড়ি। জমিদার রঘুনাথ রায়চৌধুরী, খুব কড়া মেজাজের মানুষ। ওনার একমাত্র মেয়ে উর্মিমালা, খুব সুন্দরী, বয়স তখন ১৭। পুকুরটাই ছিল ওর প্রিয় জায়গা। স্নান করতে আসতো, বিকেলে আসতো বসতে। কিন্তু গ্রামের ছেলেরা পুকুরের এদিকে তাকাতেও ভয় পায়। আরে সেটা তখনকার দিনে বড় অপরাধ। একদিন এক ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে শেখর উর্মিকে দেখে মুগ্ধ হয়ে গেল। শেখর ছিল খুব সুদর্শন, গান বাজনা জানত। দুজনের দেখা হতো পুকুর পাড়ের বট গাছের নিচে। গোপনে প্রেম, গোপনে দেখা, কিন্তু গ্রামের চোখ ফাঁকি দেওয়া ভার। কেউ একজন জমিদারকে বলে দিল। রঘুনাথের রাগের সীমা রইল না। এক সন্ধ্যায় সে শেখরকে ধরে এনে পুকুর পাড়েই অমানসিক নির্যাতন করে হত্যা করে। আর ভয়ঙ্কর কি করল জানো? শেখরের হাত পা বেঁধে পুকুরের কালো জলে ফেলে দেয়। তারপর উর্মিকে ঘরে আটকে রাখে। উর্মিমালা যখন জানতে পারল শেখরকে কোথায় ফেলা হয়েছে, পাগল প্রায় হয়ে গেল। এক রাত এসে ঘরের জানালা ভেঙে বেরিয়ে ছুটে এলো পুকুর পাড়ে। ডাকতে লাগল, শেখর, শেখর, কোথায় তুমি? কিন্তু জবাব এলো না। পাগলের মতো সে পুকুরের দিকে এগিয়ে গেল। শেষবারের মতো গ্রামের এক বুড়ো দেখেছিল উর্মিমালা হাত জোর করে যেন কাকে বলছে, আমিও তোমার সঙ্গেই আসছি। তারপর ঝুপ করে ডুব দিল সেই কালো জলে। পরদিন সকালে দুটো লাশই ভেসে উঠল একসঙ্গে জড়িয়ে। জমিদার রঘুনাথের মাথায় তখন বাজ পড়লেও কাজ নেই। সেদিন থেকেই এই পুকুরকে সবাই কালির ডোবা বলে ডাকা শুরু করল। আর তারপর থেকে কে প্রথম দেখেছিল কে জানে, কিন্তু গল্প চলতে লাগল। রাতে পুকুর পাড়ে মেয়েলি কান্নার শব্দ হয়, জলে ডুব দিলে কেউ যেন পা টেনে ধরে, অথবা অমাবস্যার রাতে জলের উপরে দুটো ছায়া দেখা যায় একসঙ্গে জড়িয়ে। অম্লান কিন্তু এই গল্পগুলো শুনেও টু শব্দটা করল না, বরং ওর বুদ্ধি আরও পাকা হলো। দারুণ লোকাল ফোকলোর, ট্যুরিস্টদের কাছে তো শোনায় সোহাগা। আমরা রাতে থাকার ব্যবস্থা করব পুকুর পাড়ে, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ক্যাম্পফায়ার আর পূর্ণিমার রাতে গল্পের আসর। ওর চোখে তখন টাকার পাহাড়, চিলতে হাসি, ভূতের ভয় ছাই। সপ্তাহখানেকের মধ্যেই অম্লান পুকুর পরিষ্কারের উদ্যোগ নিল। গ্রাম থেকে কয়েকজন সাহসী যুবক আর দিনমজুর জোগাড় করে ফেলল। গায়ের বুড়োরা মুখে কিছু না বললেও ওরা কাজে নামল না।
অম্লানও বাধ্য হয়ে বাইরে থেকে লোক আনার কথা ভাবছিল, কিন্তু প্রথম দিন নিজেই গিয়ে দেখার সিদ্ধান্ত নিল। একদিন সকাল সকাল হাতে ধারালো দা আর কাস্তে নিয়ে অম্লান রওনা দিল পুকুরের দিকে। ওর বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়ে একটু পথ যেতেই বিশাল বাঁশবন, বনের ভেতর দিয়ে সরু পথ। এই পথ দিয়ে কেউ যায় না। অম্লানেরও প্রায় 10 বছর পর এদিকে পা পড়ল। বাঁশের বন পার হতেই চোখের সামনে পড়ল সেই পুকুর। অম্লান একবার থমকে দাঁড়াল। ভাদ্র মাসের সকাল, রোদ উঠেছে, কিন্তু পুকুরের জলের দিকে তাকিয়ে ওর গা কেমন করে উঠল। জল এতটাই কালো যে তার ওপর সূর্যের আলো এসে পড়েও থমকে যাচ্ছিল, যেন আলো ওই জল স্পর্শ করতে ভয় পায়। জলের ওপর কুয়াশার মতো ধোঁয়া জমে আছে, যদিও রোদ উঠে গেছে অনেকক্ষণ। অম্লান মাথা ঝাঁকিয়ে ভাবল, আরে কি হচ্ছে আমার? সকালবেলা এসব কি ভাবছি? ও সাহস করে পুকুর পাড়ে নামল। পাড়ের মাটি পা দিতেই টলটল করছিল, ভিজে কাদার মতো। ওর মনে হলো মাটি যেন নরম, যেন কোনো সদ্য মৃত মানুষের শরীরের মতো নরম। কিন্তু ও সেটা আমল দিল না। ও চারপাশ ঘুরে দেখতে লাগল কোথায় কি করা যায়। পাড়ের ওপরেই ছিল সেই পুরনো বটগাছ, তার নিচে বিশাল একটা পাটাতন পড়ে আছে, শ্যাওলা ধরে গেছে। অম্লান সেটা দেখে ভাবল এই জায়গাটা বসার জন্য দারুণ হবে। ও সেটা সরাতে গিয়ে এক মুহূর্তের জন্য হাত রাখল পাথরে, আর তখনই পাথরে হাত দিতেই অম্লানের মনে হলো কেউ যেন ওর হাত চেপে ধরল। ভয় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। পাথরটা পড়েই ছিল, নড়েওনি। অদ্ভুত, কোনো স্ট্যাটিক ইলেকট্রিসিটি নাকি? নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু বুকের মধ্যে ধুকপুক করছে। ও ঘুরে পুকুরের দিকে তাকালো। জলের উপর তখন কেউ ঢিল ছুঁড়লে যেমন ঢেউ ওঠে, তেমনি ছোট ছোট ঢেউ উঠছে, কিন্তু কোথাও তো কেউ নেই, বাতাসও নেই। অম্লানের ঘাম ছুটে গেল। ঠিক করল আর দেরি না করে আজকেই কাজ শুরু করতে হবে। ও ফিরে গিয়ে 3 জন শ্রমিক নিয়ে এলো, সুখেন, বিধান আর রঞ্জিত। এরা বাইরের গ্রামের। অম্লান ওদের বেশি মজুরি দিতে রাজি হয়েছে। ওরা এসে দেখল পুকুর পাড়। সুখেন বলল, দাদা, জল তো খুব কালো, মাছ আছে নাকি? অম্লান বলল, থাকবে না, থাকবে, আগে জলটা পরিষ্কার করতে হবে, নেমে দেখ তো কত গভীর। সুখেন আর বিধন জামাকাপড় খুলে পুকুরে নামার জন্য তৈরি হলো, কিন্তু পা জলে দিতেই রঞ্জিত বলে উঠল, দাঁড়াও, তোমরা কিছু শুনতে পাচ্ছ? সবাই চুপ করে কান পেতে রইল। দূর থেকে খুব মৃদু শব্দ আসছে, যেন কেউ কাঁদছে, কিন্তু সেটা কোনো মানুষ বা জানোয়ারের কান্না নয়, যেন বাতাস বয়ে আনছে এক বিষণ্ণ আর্তনাদ। অম্লান গলা খাকারি দিয়ে বলল, ও কিছু না, বনের ভেতর কোনো পাখি ডাকছে, নেমে পড়ো। সুখেন সাহস করে পুকুরে পা রাখল, কিন্তু পা জলে ঢুকতেই ও যেন চমকে উঠল। ওমা, জল তো একেবারে ঠান্ডা নয়, কিন্তু ভেতর থেকে কেমন একটা টান টান করছে, যেন কেউ আমার পা ছুঁয়ে দেখছে। বিধান বলল, থাক দাঁড়া, আমরা আগে পাড় পরিষ্কার করি, জলে নামার তাড়া কি? অম্লান ভাবল ওদেরও গল্প শুনিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই। বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আগে পাড়ের ঝোপঝাড় কাটো। কাজ শুরু হলো। সুখেন আর বিদান্দা দিয়ে বন কাটছে। রঞ্জিত অম্লানের সঙ্গে পুকুর পার ঘুরে দেখছে। তখন দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎ রঞ্জিত থমকে দাঁড়াল। ও পুকুরের জলের দিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। অম্লান জিজ্ঞেস করল, কি হয়েছে? রঞ্জিত কাঁপা গলায় বলল, দাদা, জলে জলে কি যেন উঠল ডুব দিয়ে, খুব বড় কিছু, দেখলাম না। অম্লান তাকালো। জল তখন একেবারে স্থির, একটুও নড়ছে না। অম্লান বিরক্ত হয়ে বলল, তোরাও শুরু করেছিস, একটা কচ্ছপ বা বড় মাছ ডুব দিয়েছে, সেটাই, ভয় পাচ্ছিস কেন? কিন্তু রঞ্জিত মাথা নেড়ে বলল, না দাদা, কচ্ছপ না, সেটা খুব লম্বা আর যেন মানুষের মাথার মতো। কালো জলের মধ্যে সাদা একটা মুখ ভেসে উঠেছিল। অম্লানের বুক কেঁপে উঠলেও সাহস করে বলল, কাজ কর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। হঠাৎ সুখেন চিৎকার করে উঠল। ও যেখানে বন কাটছিল সেখানে ঝোপের ভেতর থেকে একগাদা পুরনো শাড়ি, চুলের খোঁপা আর নানা অলংকার বেরিয়ে এলো। জিনিসগুলো সব পুরনো, কিন্তু যেন সদ্য ব্যবহার করা হয়েছে। বিধান বলল, দাদা, এই তো জমিদারের মেয়ের জিনিস হবে, ওগুলো পুড়িয়ে ফেলা উচিত। অম্লান সেগুলো হাতে নিতেই ওর হাত কাঁপতে লাগল। শাড়ি যেন এক্ষুনি কেউ পরে খুলে রেখেছে, আর অলংকারগুলো, সেগুলোই কোনো মূর্চে পড়েনি, যেন প্রতিদিন কেউ পরিষ্কার করে। তখনই হঠাৎ বটগাছের দিক থেকে আবার সেই কান্নার শব্দ ভেসে এলো, কিন্তু এবার আরও স্পষ্ট, যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, ফিরিয়ে দাও, ওগুলো ফিরিয়ে দাও আমার। 4 জনের মুখ শুকিয়ে গেল। অম্লানও এবার ঘাবড়ে গেল। ও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল আজকের মতো কাজ বন্ধ। ও সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু পা চলে না কারো।
ওরা দৌড়াতে শুরু করল, বাঁশবন পেরিয়ে বাড়ি ফিরল। রাতে ওরা 4 জন অম্লানের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিল। রঞ্জিত বলল, দাদা, ওই পুকুরের কাজ বন্ধ করে দেন, ওখানে কিছু একটা আছে। আমি আমার জীবনে কখনো এত ভয় পাইনি। অম্লান কিছু বলল না। রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমাতে গেল। মাঝরাত হঠাৎ করেই ঘরের দরজায় কে যেন জোরে জোরে কড়া নাড়ছে। খট খট খট। অম্লান জেগে উঠে বলল, কে? কোনো উত্তর নেই। আবার কড়া নাড়া শুরু হলো। এবার সুখেন উঠে দরজা খুলতেই দেখে বাইরে কেউ নেই, শুধু ঘন অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে জলের শব্দ। কল কল করে জল পড়ছে। ওরা সবাই দরজার কাছে এসে দাঁড়ালো। তখন রঞ্জিত চিৎকার করে বলল, ওই দেখো। সবার দৃষ্টি আকাশের দিকে না, বাড়ির পেছনের দিকে। সেখান থেকে, সেই কালির ডোবা থেকে উঁচু হয়ে উঠছে জলের স্তম্ভ। কালো জল ঘূর্ণি পাকিয়ে আকাশ ছুঁতে চাইছে, আর তার মাঝখানে দেখা যাচ্ছে দুটো ছায়া, একটি যুবক আর একটি যুবতী। তারা হাত ধরে আছে, কিন্তু তাদের চোখ নেই, শুধু ফাঁকা চোখের কোটর দিয়ে ফোঁটা ফোঁটা কালো জল পড়ছে, আর তাদের ঠোঁট দুটো নড়ছে। ফিরিয়ে দে আমাদের সব। রঞ্জিত তো সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল। সুখেন আর বিধান চিৎকার করে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। অম্লান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ও বুঝতে পারল ও ভুল করেছিল। এই পুকুর শুধু জলের আধার নয়, এটি এক সমাধি। আর সমাধি থেকে যাদের শান্তি মেলেনি, তারা ডাকছে তাদের হারানো ভালোবাসার টুকরোগুলো ফিরিয়ে দিতে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল অম্লানের বাড়ির পেছনের দরজা খোলা। 3 জন শ্রমিক জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর অম্লান নেই। তারপর থেকে কেউ তাকে আর দেখেনি। শুধু শোনা যায় এখন অমাবস্যার রাতে কালির ডোবার পাড়ে বসে থাকে এক ছায়া, চোখ ফাঁকা, মুখে শুধু একটা প্রশ্ন, কেন আমি শুনলাম না, কেন? আর জলের ভেতর থেকে ভেসে আসে সুর, আমার শাড়ি ফিরিয়ে দে, আমার অলংকার ফিরিয়ে দে। গল্প শেষ, কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই পুকুরে কি শুধুই ভূত, নাকি কোনো এক অমোচনীয় অভিশাপ আজও জেগে আছে?